সচিবালয়ের আগুনে 7 মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত, অবকাঠামোর পাশাপাশি পুড়েছে গুরুত্বপূর্ণ নথি। ক্ষতিগ্রস্ত ভবনের ভেতরে চলছে অনুসন্ধান, প্রতিকূলতার মধ্যে কাজ করছে ফায়ার সার্ভিস। নাশকতা কিনা আগেই বলা সম্ভব নয়, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ষড়যন্ত্রের ইঙ্গিত আসিফ মাহমুদের। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 21 সংবাদে, সাথে আছি আমি ফারহানা লুপা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। ভয়াবহ অগ্নিকাণ্ডে সচিবালয়ের 7 মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের 7 বিভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। অবকাঠামোর পাশাপাশি পুড়েছে গুরুত্বপূর্ণ নথি। 9 তলা ভবনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে 6 থেকে 9 তলা। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। সচিবালয়ের 7 নম্বর ভবন। এই ভবনে গুরুত্বপূর্ণ 7 মন্ত্রণালয় ও বিভিন্ন বিভাগের অফিস। মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে তথ্য অনুযায়ী সচিবালয়ের 7 নম্বর ভবনে পানি সম্পদ মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অফিস। দেশকে নিয়ে যে একটা চক্রান্ত চলতেছে, এখন যে ফ্যাসিস্টের যে চক্রান্ত চলতেছে, আমরা সেই চক্রান্তর এটাকে সেই চক্রান্ত অন্তর্ভুক্ত মনে করতেছি। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী বুধবার দিবাগত রাত 1:52 আগুন লাগার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। শুরু থেকেই আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। সমস্ত ইউনিটগুলো যদি কাজে লাগানো হয়তো ওই তখনই মনে করেন যে আগুনগুলো নিভানো সম্ভব ছিল। প্রথম যে সকল থেকে আগুন লেগেছে, চাইলেই যারা আজকে ডিউটিরত ছিল এর আগুন নিভাতে পারতো। এবং ওর ভিতরে আমি সচিবালয়ে ঢুকছি 3-4 বারের মতো বিভিন্ন কাজে আমি দেখেছি ওখানে ফায়ার সার্ভিসের আগুন নিভানোর বিভিন্ন কার্যক্রম রয়েছে। তাহলে যারা দায়িত্ব ছিল তারা নিভাতে পারতো না? অবশ্যই পারতো। প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য 8টি ইউনিট কাজ করলেও পরে বাড়িয়ে 19টি করা হয়। কনফাইন্ড এরিয়া, রেস্ট্রিক্টেড এরিয়া, প্রত্যেকটা রুমই তো বদ্ধ অবস্থায় আছে, বন্ধ ছিল, প্লাস গ্লাসগুলি লাগানো। ফলে বাইরে থেকে যখন আমরা টিটিএল লাগিয়েছি, বাইরে থেকে তো আমরা পানি দিতে পারি নাই। অনেক ক্ষেত্রে আমরা গ্লাস ভেঙে ভেঙে ভিতরে পানি দিয়েছি। এবং যেহেতু ইন্টেরিয়র ডেকোরেশনও ছিল এবং বিদ্যুৎ লাইনে যদি কোনো কারণে আগুন দেয়, যেহেতু বিদ্যুৎ লাইনটা এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়ানো, ফলে স্পার্কিং করে আগুনগুলি ছড়িয়েছে। মধ্যরাতের আগুন বৃহস্পতিবার সকাল নাগাদ নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের ধোঁয়ায় ঢেকে গেছে সচিবালয় ও সংলগ্ন এলাকা। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, 2 প্লাটুন বিজিবি ও আর্ম পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, সচিবালয়ের প্রধান গেটে আছেন আমাদের সহকর্মী মফিউর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মফিউর, আগুন কি পুরোপুরি নিভে গেছে কিনা আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ লোপা। এই মুহূর্তে আছি আমি সচিবালয়ের মেইন গেটের সামনে। এখানে মেইন গেট বলতে যেটি 1 নম্বর গেট, সেই গেটের সামনে রয়েছে আমি। এখানে আসলে আপনি জানেন যে রাত্রেবেলায় যে আগুনটি লেগেছিল সেটি সকাল 8:05 সে আগুন নিয়ন্ত্রণে আসে। আমরা যেখানে আছি আমরা একটু দেখানোর চেষ্টা করি, ক্যামেরাটি নিয়ে সরে যেতে চাই। সামনে আসলে যে রাস্তা, 1 নম্বর গেটের সামনে রাস্তায় আসলে গাড়ি এসে রাস্তার যানজট লেগে ব্লক হয়ে গেছে, দেখা যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি সচিবালয়ের 1 নম্বর গেটের সামনে এখন আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে রয়েছে। এই গেট দিয়ে আসলে এখন তেমন কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। সর্বশেষ তথ্য হচ্ছে সচিবালয়ের ভিতরে কিছুক্ষণ আগে সিআইডির যে ক্রাইম সিন ইউনিট রয়েছে তারা প্রবেশ করেছে।
আর ফায়ার সার্ভিসের একজনের সাথে কথা বলেছি, তিনি নাম প্রকাশ না করার শর্তে আমাদের যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে কিছুদিন আগে সচিবালয়ের যেই ভবনটি আগুন লেগেছে 7 নম্বর ভবন, এটি হচ্ছে মেইন গেট দিয়ে ঢোকার পরপরই প্রথম যে ভবনটি চোখে পড়ে সেটি 7 নম্বর ভবন। এটিতে সৌন্দর্য বর্ধনের কাজ করা হয়েছিল, সেটি করা হয়েছিল সম্পূর্ণ কাঠ দিয়ে, যে কাঠগুলো খুবই দাহ্য ছিল। তিনি বলেছেন যে তারা যখন সৌন্দর্য বর্ধনের কাজ করে তখন এই বর্ধনের কাজ তারা নিষেধ করেছিলেন যে কাঠ দিয়ে যেন এটি না করা হয়। এই কাঠ দিয়ে সৌন্দর্য বর্ধনের কাজ করানোর ফলে এখানে আগুন নেভাতে তাদের বেশি বেগ পেতে হয়েছে বলে তিনি জানিয়েছেন। এছাড়া আপনি জানেন যে গত রাত 1:50-এর দিকে সচিবালয়ে আগুন লাগে। এই ভবনটিতে আগুন লাগার পর এটি নিয়ন্ত্রণে আসতে আসতে সকাল 8:05 নিয়ন্ত্রণে আসে। তারপর আরও কিছু সময় এটি নির্বাপিত হয়। প্রায় 6 থেকে 7 ঘন্টা চেষ্টার পর আগুন সম্পূর্ণ নির্বাপিত হয়। এখনও ভিতরে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন, আগুনের যে অবশিষ্টাংশ রয়েছে সেগুলো নিয়ে আসার চেষ্টা করছেন, নিয়ে আসছেন। তো এখানে আগুন নিয়ে আসার সময় মাঝে মাঝে যে ছাই চাপা আগুন রয়েছে সেটি মাঝে মাঝে জ্বলে উঠছে। এখানে আসলে পুলিশরা আসলে এখনও তেমন কাউকে সচিবালয়ের নির্দিষ্ট কিছু সিলেক্টেড কর্মচারী ছাড়া তেমন কাউকে আসলে ভিতরে ঢুকতে দিচ্ছেন না। ফায়ার সার্ভিসের ডিজি যেটি জানিয়েছেন, এই আগুনটি নাশকতা নাকি এটি আসলে তদন্ত সাপেক্ষে বের হবে। একই কথা বলেছেন আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন, তিনিও একই কথা বলেছেন এবং বলেছেন যে এখনই এটিকে নাশকতা বলা যাচ্ছে না। তবে সাধারণ পাবলিকের সাথে আমরা কথা বলেছি, সাধারণ পাবলিক এটিকে নাশকতা বলেই মনে করছে। তারা বলছে বিগত সরকার বা অন্য কেউ বা যে কোনোভাবে এটি নাশকতা করে থাকতে পারে, যেটি তারা আশঙ্কা করছেন বা ধারণা করছেন। এটি আসলে তদন্ত সাপেক্ষেই বলা যাবে। যেটি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটিটি রিপোর্ট দেওয়ার পরই আসলে পুরো বিষয়টি জানা যাবে। লোপা এই মুহূর্তে সচিবালয়ের 5 নম্বর গেটে আছে আমাদের সহকর্মী আসিফ সুমিত। আমরা এখন 5 নম্বর গেটে আসিফ সুমিতের কাছে চলে যাচ্ছি, বাকি আমরা তার কাছ থেকে শুনবো। এই মুহূর্তে আমি আছি সচিবালয়ের 5 নম্বর যে ফটকটি রয়েছে সেই প্রধান ফটকটি আসলে বন্ধ থাকার কারণে 5 নম্বর এই ফটক দিয়ে কিন্তু এখানকার যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে প্রবেশ করতে অনুমতি দেওয়া হয়েছে সকাল 9টার পর থেকেই। মূলত এই ফটকটি ব্যবহার করে এখানকার কর্মচারীরা ভেতরে প্রবেশ করছেন। মূলত আগুন লাগার কারণে যে নিরাপত্তা বাড়ানো হয়েছে তার একটি কিন্তু এই 5 নম্বর ফটকটিতে দেখা যাচ্ছে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি রয়েছে। মূলত সকাল থেকে তারা সচিবালয়ের পরিচয়পত্র এবং যাদের কাছে প্রবেশের অনুমতিপত্র অর্থাৎ যেটিকে আমরা বলি পাস রয়েছে সেটি আসলে প্রদর্শন করে ভেতরে প্রবেশ করতে পারছেন। তবে কর্মচারীরা প্রবেশ করতে পারলেও সচিবালয়ে যে প্রতিদিনই আসলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্তরের লোকজন আসেন এখানে বিভিন্ন কাজে, তাদের প্রবেশটি কিন্তু একেবারেই সীমিত করা হয়েছে এবং একই সঙ্গে গণমাধ্যম কর্মীদের প্রবেশটিও কিন্তু সচিবালয়ের ভেতরে সীমিত করা হয়েছে। তবে এখানে আসলে মূলত কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের তথ্য গণমাধ্যমের কাছে আসেনি। যারা এখানে প্রবেশ করছেন বা বেরোচ্ছেন তারা আসলে যে কথাটি বলেছেন যে সচিবালয়ে কিন্তু এই ধরনের নিরাপত্তা পাস দেখিয়ে প্রবেশের বিষয়টি কিন্তু প্রতিনিয়ত ঘটে থাকে, কিন্তু এত নিরাপত্তা থাকা সত্ত্বেও গতরাতে আগুন লাগার বিষয়টি নিয়ে কিন্তু প্রশ্ন এখানকার কর্মচারীদের মনেও রয়েছে যে এই ধরনের নিরাপদ যে ভবনটি সেখানে এই ধরনের ঘটনা একেবারেই অনাকাঙ্ক্ষিত এবং যে কারণে মূলত কিভাবে এখানে আগুন লেগেছে সেটি আসলে তারা আমরা চেষ্টা করছি এখানে আসলে যারা বেরোচ্ছেন কর্মচারীরা রয়েছেন তাদের সঙ্গে আসলে কথা বলা যায় কিনা। আপনি তো সচিবালয়ের ভেতর থেকে বেরোলেন, মূলত এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি। আমি আসলে অর্থ বিভাগ থেকে আসছি তো বলতে পারতেছি না আর কি। আপনি কোন মন্ত্রণালয়? যুব ক্রীড়া মন্ত্রণালয়, কিন্তু আমাদের সবচেয়ে ক্ষতি হচ্ছে কিন্তু ভিতরে তো ঢুকতে দিচ্ছে না। আচ্ছা, মানে আপনাদের জন্য এখনো রেস্ট্রিকশন রয়েছে সেখানে? হ্যাঁ, রেস্ট্রিকশন আছে। আচ্ছা, এখনো কি ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন? হ্যাঁ, আসলে তো আগুন তো নেমে গেছে, কিন্তু ওই যে পুলিশ দেখতেছে। পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু কোন মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছে? টোটাল 3টা ফ্লোর, মানে এখানে যুব ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম কর্মসংস্থান, তারপরে হচ্ছে আমাদের সড়ক আর স্থানীয় সরকার বিভাগ। আচ্ছা,
আপনারা তো সবসময় সচিবালয়ের মধ্যে প্রবেশ করেন, তো সবসময় তো এই ধরনের নিরাপত্তা বেষ্টনী পার হয়ে সচিবালয়ে প্রবেশ করতে হয়, সেখানে এই ধরনের আগুন লাগা কি কিছুটা বিষয়? এটা তো আসলে তদন্ত শেষ না হওয়ার আগে তাকে আসলে কিছু বলা মুশকিল, কারণ এটা তো মনে করেন আপনি যেমন সিগারেট খায়, হতে পারে এটা শর্ট সার্কিট থেকে হতে পারে, কি হয়েছে সেটা না জেনে তো কিছু বলা মুশকিল। কিন্তু রাতে আমরা যতদূর জেনেছি এই কক্ষগুলো তো তালাবদ্ধ ছিল, সেখানে আগুন লাগাটা আপনাদের কাছে মানে কোনো বিষয়? তদন্তের আগে কিছু আসলে বলা সম্ভব না, কারণ শর্ট সার্কিট অনেক সময় দেখা গেল যে আস্তে আস্তে আগুনটা জ্বলতে 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 অনেক সময় লেগে যেতে পারে। বিদ্যুৎ আর বন্ধ হয় নাই, বিদ্যুৎ থেকে শর্ট সার্কিট থেকে অনেক ঘটনা ঘটার রেকর্ড আছে, তাই না? জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। লোপা, আপনি শুনছিলেন যে সচিবালয়ের ভেতরে প্রবেশ করেছিলেন এক কর্মকর্তা, তিনি আসলে বের হয়ে এসে জানাচ্ছেন যে সেখানে আগুন লাগার আসলে নানা কারণ থাকতে পারে, সেটি আসলে তদন্ত পরবর্তীতে বলা যাবে। লোপা, এই ছিল আমার কাছে, ধন্যবাদ আপনাকে। সুমিত মফিউর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সচিবালয়ের সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী আসিফ সুমিত ও সহকর্মী মফিউর রহমান। চলে যাচ্ছে অন্য প্রসঙ্গে। সচিবালয় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনের ভেতরে কেউ হতাহত আছে কিনা সেই বিষয়ে অনুসন্ধান চলছে জানিয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, নানা প্রতিকূলতার মধ্যে কাজ করতে হচ্ছে তাদের। আমরা সার্চ করার পরে ফাইনালি বলতে পারবো কোনো হতাহত কেউ হয়েছে কিনা। বাট একজন শুধু ফায়ার ফাইটারের কথা আপনাকে বলেছি। ফায়ার ফাইটার যিনি মারা গেছেন ওনার নাম মোহাম্মদ সোহানুজ্জামান নয়ন। সে আমাদের তেজগাঁওয়ে স্পেশাল টিমের সদস্য ছিল। তার বাড়ি আটঘরিয়া, ঢাকা, তারপর হচ্ছে মিঠাপুকুর, জেলা রংপুর। সচিবালয়ে তো সবসময় আমরা পরিদর্শন করি, প্রত্যেকটা ফ্লোরে ফায়ার এক্সটিংগুইশার আছে এবং আপনাদের জাস্ট জানার জন্য সবসময় এই যে ভবন নাম্বার 7-এর সামনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশে কিন্তু আমাদের একটা ওয়াটার টেন্ডার ও পানিবাহী গাড়ি সবসময় থাকে, ফায়ার ফাইটার সহ ব্যবস্থা ছিল। কিন্তু সমস্যা যেটা হয় অনেক সময়, যেহেতু এখানের একটা বিল্ডিংটা রেস্ট্রিক্টেড বাট কনফাইন্ড টাইপ, অনেক সময় আগুন ধরলে সেটা দ্রুত ছড়ায় যায়। এবং যেহেতু এটা দিনের বেলা হয় নাই, আগুন যখন ধরেছে তখন তো এক্সটিংগুইশার ওখানে ব্যবহার করার মতো কেউ ছিল না, ফলে সেই কারণে হয়তো আগুনটা দ্রুত ছড়িয়ে পড়েছে। এর আগে সচিবালয়ে 7 নম্বর ভবনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ঘটনাস্থল পরিদর্শন করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সচিবালয়ে আগুন নাশকতা কিনা তা আগেই বলা যাবে না, এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান তিনি। এদিকে আগুন নেভানোর সময় এক ফায়ার কর্মী ট্রাক চাপায় মৃত্যু হয়েছে। তৌহিদুর রহমানের সহায়তায় ইউসুফ হাসান নাইমের রিপোর্ট। বুধবার রাত 2টার দিকে সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুনের সূত্রপাত। প্রথমে 5ম, 6ষ্ঠ ও 7ম তলায় দেখা যায় আগুনের লেলিহান শিখা। খবর পাওয়া মাত্রই আগুন নিয়ন্ত্রণে ঝাঁপিয়ে পড়ে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। কিছুক্ষণের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করলে ফায়ার সার্ভিসের আরও 11টি ইউনিট যায় ঘটনাস্থলে। সচিবালয়ের গেট দিয়ে ফায়ার সার্ভিসের বড় গাড়ি প্রবেশ করতে পারছিল না। পরে গেট ভেঙে বিভিন্ন ইউনিট প্রবেশ করে। প্রায় 6 ঘন্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে তারা। বিশেষ করে বড় গাড়িগুলি ঢুকানো কঠিন ছিল, বাট আমরা আমাদের বড় যে লেডার যেগুলি আছে, এপিএল যেগুলিকে বলি, সেগুলিকে এখানে সামনের গেট ভেঙে আমরা 2টা গাড়ি ঢুকিয়েছি। ফায়ার সার্ভিস জানায় তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এর সূত্রপাত। এটার বেশি কারণ সম্ভবত ইন্টেরিয়র ডেকোরেশন ছিল, এবং যে বিদ্যুৎ লাইন যেটা আছে, যখন এক জায়গায় আগুন ধরলে বিদ্যুৎ লাইনের মতো সব জায়গায় ছড়ায় পড়ে, 3টা জায়গায় একসাথে আগুনের ইয়েটা দেখা গেছে। এটা অনেক সময় হয় কি, যখন স্পার্কিং হয়, যদি বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট হয়, এটা হতে পারে। বাট ইনিশিয়াল কারণ আমরা এখনো বের করতে পারি নাই। আমাদের আগুন নেভানোর পর আমরা যখন সব জায়গায় সার্চ করব, তখন হয়তো আপনাদেরকে একটা ধারণা দিতে পারবো। এদিকে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মী সোহানুজ্জামান নয়ন ট্রাকের চাপায় গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আমাদের একজন ফায়ার ফাইটার পানির পাম্প থেকে লাইন সংযোগ করছিল, ওই সময় রাস্তা পার হওয়ার সময় একটা দ্রুতগামী ট্রাক তাকে আঘাত করে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ঢাকা মেডিকেল হসপিটালে তাকে মৃত ঘোষণা করা হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘটনাস্থলে থাকা লোকজন ট্রাক এবং ট্রাকের চালককে আটক করে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা ক্ষতিগ্রস্ত সচিবালয় ভবন পরিদর্শন করেন। এ ঘটনায় সাংবাদিকরা নাশকতার বিষয়ে প্রশ্ন করলে তদন্ত কমিটি করা হবে বলে জানান তিনি। হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি, হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। এটা ইনভেস্টিগেশনের আগে আমি তো বলতে পারবো না, ইনভেস্টিগেশনের পরে আপনাদের আমরা জানাবো।
ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন, ঢাকা। সচিবালয়ের ক্ষতিগ্রস্ত ভবনের ভেতরে চলছে ফায়ার সার্ভিসের অনুসন্ধান। দর্শক, আমরা তার ফুটেজ আমাদের হাতে এসেছে, আমরা সরাসরি চলে যাচ্ছি ওখানে। নয়তলা ভবনের 6 থেকে 9 তলা পর্যন্ত প্রতিটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। দর্শক, আপনারা দেখছেন সচিবালয়ের বিভিন্ন কক্ষে পুড়ে গেছে নথি ও আসবাবপত্র। দর্শক, আমরা দেখতে পাচ্ছি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক নথি হয়তো পুড়ে গেছে। এখানে হয়তো যুব ক্রীড়া মন্ত্রণালয়ে অনেক গুরুত্বপূর্ণ নথি ছিল, যা হয়তো এখন পুরোপুরি ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া বলেছেন, সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। সকালে নীলফামারী অবস্থানকালে নিজের ফেসবুক পোস্টে এই হুঁশিয়ারি দেন তিনি। পোস্টে আসিফ মাহমুদ জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে বিগত সময়ে হওয়া অর্থ লোপাট ও দুর্নীতি নিয়ে অনুসন্ধান করা হচ্ছিল। কয়েক হাজার কোটি টাকা লোপাটের প্রমাণও মিলেছে। আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। তবে সরকারকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। মধ্যরাত থেকেই সচিবালয়ে অগ্নিকাণ্ড পর্যবেক্ষণ করছেন 21-এর জ্যেষ্ঠ প্রতিবেদক দীপু শিকদার। দীপু, আমরা তো জানি যে ইতিমধ্যে জানতে পেরেছি যে 6 ও 9 তলায় একই সাথে আগুন লেগেছে, তো এটা আসলে কি ষড়যন্ত্র নাকি আসলে অগ্নিকাণ্ড? এটা আপনার অবজারভেশন কি এই সম্পর্কে? ধন্যবাদ লোপা। একটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা প্রত্যক্ষ করলো পুরো দেশ। আমি প্রথমে বলে রাখি যে এই অগ্নিকাণ্ড নিয়ে কিন্তু ইতিমধ্যে একটি ধোঁয়াশা তৈরি হয়েছে। কারণ যেটা যে একই ভবনের যে 6 এবং 9 তলায় কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং আমরা যেটা ফুটেজ বিশ্লেষণ করে যেটা দেখতে পাচ্ছি, স্পষ্টই দেখা যাচ্ছে যে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত 6 তলা এবং 9 তলা দুটি জায়গায় কিন্তু আগুন জ্বলছে। ফায়ার সার্ভিস যেটা দাবি করছে যে তাদের তদন্ত চলছে, তারা তদন্তের পরে বলতে পারবে এটি শর্ট সার্কিট কিনা বা অন্য কোনো ঘটনা কিনা। কিন্তু প্রশ্ন উঠেছে যে যদি শর্ট সার্কিটই হয়ে থাকে তাহলে কি একই ভবনের দুটি প্রান্তে এবং আলাদা আলাদা তলায় কি আগুন ধরা সম্ভব কিনা, এটা নিয়ে মানুষের মধ্যে একরকম মিশ্র প্রতিক্রিয়া আমরা খেয়াল করেছি। লোপা, ওখানে তো একটা ইউনিট ছিল, তো তারা আসলে কি করলো বা তাদের ভূমিকাটা আসলে কি? কার্যত যে ইউনিটটি ছিল আমরা যেটা জানতে পেরেছি সেই ইউনিটটি কিন্তু কোনো তাদের কার্যক্রম চালাতে পারেনি। এক কথা কিন্তু তারা ফেল করেছে এবং ওখানে অনেক প্রতিবন্ধকতার কথা কিন্তু আমরা শুনতে পেরেছি, যা এই কারণে ওই কারণে কিন্তু বিভিন্ন কারণে তারা সেই অগ্নি নির্বাপনে যেতে পারেনি বা করতে পারেনি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সচিবালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে অগ্নি নির্বাপন ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী থাকার কথা। এর আগেও কিন্তু অনেকবার এই সচিবালয়ে কিন্তু আমরা আগুনের ঘটনা দেখেছি, কিন্তু এখনও কেন আসলে সেখানে শক্তিশালী একটি ফায়ার বা অগ্নিকাণ্ড প্রতিরোধক যে টিম থাকে বা যেটা প্রয়োজনীয় ব্যবস্থা থাকে সেটা কেন নেওয়া হয়নি, এই বিষয়টাও গুরুত্ব সহকারে খতিয়ে দেখা উচিত। ওখানে তো অনেকেরই মানে প্রবেশের কথা শোনা যাচ্ছে, তো বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পাচ্ছি অনেকে হয়তো প্রবেশ করেছে ওখানে। তো এই সম্পর্কে আসলে আপনার কি তথ্য আছে আপনার কাছে? লোপা, সচিবালয় হচ্ছে একটি অতি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং অতি গুরুত্বপূর্ণ একটা সরকারি স্থাপনা, যেটাকে আমরা কেপিআই জোন বলে থাকি। এখানে সাধারণত দিনের বেলায় আপনি জানেন যে দর্শনার্থী যারা প্রবেশ করে এবং ওখানে যারা কর্মচারী আছেন তারা বাদে যাদের প্রবেশ করতে হবে কোনো যানবাহন বা ব্যক্তি, এটা কিন্তু অনুমতি সাপেক্ষেই কিন্তু সেখানে প্রবেশ করা সম্ভব। আর কালকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে রাত প্রায় 1:30টার পরে
এবং 1:52 ফায়ার সার্ভিসের প্রথম টিম কিন্তু ওইখানে যায়। তো আমি যেই হিসাবটা সাধারণ এটা সাদা চোখে দেখলে যেটা বোঝা যায় যে এই সুরক্ষিত এই সরকারি স্থাপনায় কোনো বহিরাগতর কিন্তু প্রবেশ করার কোনো সুযোগ নেই। এখন বাকিটা কি হয়েছে আসলে এটা গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা উচিত। তবে এটি নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে যে ভিতরে বহিরাগতরা ঢুকেছে, নাহলে কিভাবে এখানে অগ্নিকাণ্ড ঘটলো, এটাকে পরিকল্পিত বলে অনেকে দাবি করছেন। দীপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেষ করছি দুপুরে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। সচিবালয়ে আগুনের 7 মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত, অবকাঠামোর পাশাপাশি পুড়েছে গুরুত্বপূর্ণ নথি। ক্ষতিগ্রস্ত ভবনের ভেতরে চলছে অনুসন্ধান, প্রতিকূলতার মধ্যে কাজ করছে ফায়ার সার্ভিস। নাশকতা কিনা আগেই বলা সম্ভব নয় বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা, ষড়যন্ত্রের ইঙ্গিত আসিফ মাহমুদের। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe ইটিভি চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।